Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. Those who are watching me and listening my speech, I really appreciate to you all, dear learners. Today I am going to discuss regarding short-term and mid-term financing. প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে ফিনান্স প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি পূর্বের ক্লাসে স্বল্পমেয়াদী অর্থায়নে চারটা বুঝাই দিয়েছি। আজকে এখন আলোচনা করব যে গাণিতিক সমস্যাগুলো। প্রিয় শিক্ষার্থী, স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝাচ্ছে আমরা এগুলো একটু নিয়ে আলোচনা করব। স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে বোঝাচ্ছে যে দায় এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়কে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন বোঝায়, যেটা আমরা সহজে বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে স্বল্পমেয়াদী অর্থায়নের তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, স্বল্পমেয়াদী অর্থায়নে হচ্ছে ফার্স্ট মাসের ব্যবসায়ী ঋণের ব্যয়, সেকেন্ড আসে বাণিজ্যিক কাগজের ব্যয়, থার্ড ঋণ দেখো ব্যাংক ঋণের ব্যয়, প্রাপ্য বিল বাংলারও বাট্যাকরণ এবং গৃহীয়মান ঋণ দেখা বা রিভলভিং ক্যারি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে শেখাবো ব্যবসায়ী ঋণের ব্যয়, কিভাবে ব্যবসায়ী ঋণের ব্যয় হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ী ঋণের ব্যয় বলতে কি বোঝাচ্ছে, যে ঋণ কি হয় নগদে লেনদেন হয় না, অর্থাৎ ক্রেতা বিক্রেতার নিকট ধারে ক্রয়ের মাধ্যমে যে ঋণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় ব্যবসায়ী ঋণ। তো দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ী ঋণের আমরা একটা ম্যাথ দেখাচ্ছি যে ম্যাথ কিভাবে করা যায়, যে ব্যবসায়ী ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে করি। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটা एग्जांपल দেওয়া আছে। মিস্টার শফিক একজন সফল মোটর বাইক ব্যবসায়ী। কি বলছে? একজন মোটর বাইক ব্যবসায়ী। তিনি এইচকে কোম্পানি অর্থাৎ এইচকে কোম্পানির বাইক 2.10 নিট 30 শর্তে দাঁড়ে ক্রয় করেন। অর্থাৎ এইচকে কোম্পানি থেকে 2.10 নিট কত 30 শর্তে ক্রয় করছে। তারপর কিন্তু তিনি ইচ্ছে করলে 10 নিট 30 শর্তে ডিএসএম কোম্পানির বাইক ক্রয় করতে পারে। মিস্টার শফিকের জন্য কোনটি গ্রহণযোগ্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো, যে কোন কোম্পানি থেকে মিস্টার শফিক ক্রয় করলে যে এটা গ্রহণযোগ্যতা পাবে সেটা বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে এখন তোমাদেরকে আমি ব্যবসায়ী ঋণের ব্যয় নিয়ে গাণিতিক কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখাবো। দেখো এইখানে আমরা পরীক্ষায় যদি আসে, এটা মেবি কোন বোর্ডে আসছিল সেটা আমরা দেখব। দেখো এইখানে লিখতে হবে হিয়ার গিভেন, আমরা ফার্স্ট ওয়ান কোন কোম্পানি এটা জাস্টিফিকেশন করতে বলছে। তো দেখো এইখানে যে আমরা জানি সিডিআর যেটা কত বলছে 2% বলছে 2। তারপরে এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, যেহেতু ডিপি মিন্স হচ্ছে 10, আর এটা হচ্ছে যেটা হচ্ছে সিপি মিন্স হচ্ছে 30। আমাদেরকে বলছে কেটিসি সমান হোয়াট, অর্থাৎ সিডিআর মিন্স হচ্ছে কস্ট ডিসকাউন্টিং। সিডিআরটা বাইর করব কস্ট ডিসকাউন্ট রেট, যেটাকে বলা হয় সিডিআর। তারপর হচ্ছে এটা হচ্ছে যে কস্ট ডিসকাউন্ট রেট মানে হচ্ছে বাট্টার হার, 2% বাট্টার হারকে বলা হয় সিডিআর। ডিপি মিন্স হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তারপরে হচ্ছে সিপি মিন্স হচ্ছে ক্রেডিট পিরিয়ড। আর কেটিসি মিন্স হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমরা এগুলো এলিভেশনটা জেনে গেছি। এখন আসো যে অঙ্কে কিভাবে করতে হয়, তখন আমাদেরকে জানি এভাবে করতে হবে। এগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমি নিয়ে যাই যে আমরা জানি
আমরা জানি ব্যবসায়ী ঋণের ব্যয় যেহেতু এইচ কে কোম্পানি বাই করতেছি আমরা এইচ কে লিখে দিই এইচ কে কোম্পানি যেটাকে বলা হয় কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটাকে বলা হয় সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি মাইনাস আমরা ডিপি লিখি ডিপি ইন্টু 100 এটা হচ্ছে আমাদের সূত্র যেহেতু ব্যবসায়ী ঋণের ব্যয় সূত্র হচ্ছে কি সিডিআর মিন্স হচ্ছে কস্ট ডিসকাউন্ট ডেট আর সিপি মিন্স হচ্ছে ক্রেডিট পিরিয়ড আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড তো আমরা দেখব যে কিভাবে বাইর করতে হয় এটাকে বলছে কস্ট অফ ট্রেড ক্রেডিট তো আমরা দেখো আমাদের সিডিআর দেওয়া আছে 2% বাট্টা আর হচ্ছে 100 মাইনাস সিডিআর হচ্ছে 2 ইনটু 360 অর্থাৎ আমরা 1 বছর সমান কত দিন জানতে পারি 360 দিনে 1 বছর তাহলে সিপি হচ্ছে কত 30 দিন আর হচ্ছে ডিপি হচ্ছে 10 ইনটু 100 তো দেখো প্রিয় শিক্ষার্থী অঙ্ক করার সময় আমরা একটু মাথায় নেই যে মিস্টার শফিক একজন সফল মোটর বাইক ব্যবসায়ী তিনি এইচকে কোম্পানির বাইক 210 নিয়ে 30 সত্ত্বে ধারে ক্রয় করতে পারেন অর্থাৎ বলছে যদি তিনি 30 দিনে ধারে ক্রয় করে কয় দিনে ধারে ক্রয় করে 30 দিনে এখন যদি 10 দিনের ভিতরে যদি পরিশোধ করে তাকে 2% বাট্টা দিবে কত পার্সেন্ট বাট্টা দিবে 2% বাট্টা দিবে সেই জন্য অর্থাৎ 30 দিনে ধারে ক্রয় করতে পারবে আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাকে কি দিবে এই মিস্টার শফিককে 2% বাট্টা পাবে মিস্টার শফিক কত পাবে 2% বাট্টা পাবে আর যদি সে যদি 10 দিনের ভিতরে পরিশোধ করতে ব্যর্থ হয় বাকি 20 দিনের উপর তাকে কি করতে হবে সম্পূর্ণ টাকাটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ টাকা কোনো বাট্টা পাবে না সেই জন্য তো 20 দিনের জন্য কতটুকু ব্যয় হয় সেটা জানার জন্য আমরা কি করতে হবে ব্যবসায়ী ঋণের ব্যয় আর ব্যবসায়ী ঋণের ব্যয় কে বহন করে ব্যবসায়ী ঋণের ব্যয় অধিকাংশ সময় ব্যবসায়ী বহন করে বিক্রেতা বহন করে যদি কম্পিটিশন মার্কেট হয় তাহলে বিক্রেতা বহন করবে আর যদি কম্পিটিশন মার্কেট না হয় তখন ক্রেতার উপর চাপিয়ে দেওয়া হয় যেহেতু আমার পণ্য অ্যাভেলেবেল আছে কম্পিটিশন প্রতিযোগিতামূলক মার্কেট হলে কি করবে ক্রেতার উপর আর একচেটিয়া মার্কেট হলে যদি একজন বিক্রেতা হয় তাহলে কি করবে ক্রেতার উপর চাপিয়ে দিবে সেজন্য ব্যবসায়ী ঋণের ব্যয় আমরা নির্ণয় করব যে ব্যবসায়ী ঋণের ব্যয় তার জন্য কোনটি গ্রহণযোগ্য সেটা আমরা নির্ণয় করব দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখি কিভাবে করতে হয় অর্থাৎ আমরা যদি করি এটা ভাবে করা যায় 298 ইনটু 360 ডিভাইড বাই 20 ইনটু 100 তো আমরা ছোট ছোট করে করে দিচ্ছি দেখো 2 ভাগ 98 0.0204 তারপর আছে 08163 into 360 by 20 অর্থাৎ 36.73%, 36.73%। এটা হচ্ছে আমাদের এইচ কোম্পানি ব্যবসায়ী ঋণের ব্যয় বাইরে হচ্ছে। এবার আমরা আনবো যে আরেকটা, যেহেতু এইচ কোম্পানিটা বাইরে হচ্ছে, এবার আসো আমরা কি বিএসএম কোম্পানি, যদি
BSL আমি একটু লিখে দিই here given CDR equal to কত 4 তারপর হচ্ছে DP হচ্ছে 10 তারপরে নিচে শর্ত হচ্ছে 30 KTC সমান 1। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা GSM লিখব। আমরা জানি ব্যবসায়ী ঋণের ব্যয়, যেটাকে বলা হয় কেটিসি, এখানে কোন কোম্পানি বলছে? বিএসএম। তাহলে সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি। আমরা এটা একটু বড় দিতে পারি ইন্টু 100। দেখো প্রিয় শিক্ষার্থী, সিডিআর কত দেওয়া আছে? 400 মাইনাস 4 ইন্টু 360 ডিভাইড বাই আমার হচ্ছে 30 দিন ডিসকাউন্ট 100। দেখো 496 ইন্টু 360 20 ইন্টু 100। তাহলে আমাদের কত হচ্ছে? আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 4/96 ইন্টু 18 ইন্টু 100 75%। আমাদের 75%, অর্থাৎ মিস্টার এক্স মিস্টার শফিক যদি একজন সফল মোটর ব্যবসায়ী, তিনি যদি এজ কোম্পানি থেকে যদি ক্রয় করে, তাকে 36.73% ব্যবসায়ী ঋণের ব্যয় বাড়বে। আর যদি বিএসএন কোম্পানি থেকে 75% হবে। অর্থাৎ মিস্টার শফিকের জন্য কোন কোম্পানিটি বাইক ক্রয় করা উচিত? এইচ কে কোম্পানি। তখন তোমরা লিখবে মিস্টার শফিক এইচ কে কোম্পানি বাইক ক্রয় করা উচিত। কারণ এইচকে ব্যবসায়ী ঋণের ব্যয় কম। তোমরা এভাবে লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব যে এইভাবে যদি পরীক্ষায় আসে, তোমাদের এই জিনিসটা মাথায় রাখবা, 2-10 নেট 70 4-10। তোমরা এই যদি সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে ব্যবসায়ী ঋণের ব্যয় করা সহজ হবে। এবার আজকে আলোচনা করব, আমরা এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এভাবে করবা। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বাণিজ্যিক কাগজের ব্যয়টা নির্ণয় করা শিখব। যে বাণিজ্যিক কাগজের ব্যয় কেমনে হবে সেটা একটু দেখব। আমরা এটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো এখন দেখব বাণিজ্যিক কাগজের ব্যয়। দেখো বাণিজ্যিক কাগজের ব্যয় হচ্ছে কি, যে বাণিজ্যিক পত্র ইস্যু করে একটা কোম্পানি কি করে? অর্থায়ন সংগ্রহ করতে পারে। আমরা জানি যে স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করতে হয় কিভাবে? বাণিজ্যিক কাগজ বিক্রি করার মাধ্যমে অর্থায়ন সংগ্রহ করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়, যেটাকে বলা হয় কস্ট অফ কমার্শিয়াল পেপার। তো আমরা একটা নমুনা দেওয়া আছে আকিজ কোম্পানি। প্রথমে এটা আমাদের শেষ হয়েছে। এখন দেখো আকিজ কোম্পানি 3 মাস মেয়াদি 10,000 টাকার মূল্যে একটি বাণিজ্যিক কাগজ 9,750 টাকা ইস্যু করে বা বিক্রি করে। ইস্যু বা বিক্রি খরচ 50 টাকা হলে বাণিজ্যিক কাগজের ব্যয় কত? আমরা এটা নির্ণয় করতে সুবিধা হবে। দেখো তখন আমরা কিভাবে করব? এইখানে আমি ছোট্ট করে লিখতেছি, যেটাকে বলা হয় 3 মাস মেয়াদি। তো 3 মাস মেয়াদি আমরা যদি বাই করতে যাই, তাহলে আমরা কি বলবো? এফবি মিন্স হচ্ছে লিখিত মূল্য।
এফবি মিন্স হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মিন্স কত দেওয়া আছে? 10,000 টাকা। টাকা 10,000। তারপর হচ্ছে কি দেওয়া আছে, যেটা ডিএম ম্যাচুরিটি ডেট বা ডেট অফ ম্যাচুরিটি যেটাকে বলা হয়। ম্যাচুরিটি ডেট কতদিন বলছে? 3 মাস মেয়াদি। তাহলে 3 মাস সমান কত? 3 × 90 দিন, 90 ডেজ। তারপরে বলছে আমাদের বাণিজ্যিক কাগজ বিক্রি করছে কত? 9,000, যেটাকে বলা হয় সেলভেজ ভ্যালু। আমরা এনএসবি লিখি, এনএসবি সমান 9,750 বিয়োগ 50। আর হচ্ছে যেহেতু আমাদেরকে বাইর করতে বলছে কেসিটি। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে তাহলে 9,700 টাকা। দেখো আমরা কিভাবে করি, আমরা জানি KCP means cost of commercial paper, যেটাকে আমরা FB divided by FB minus NSB divided by NSB into 360 DM into 100। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা সূত্র জানি KCP means হচ্ছে cost of commercial paper, FB means হচ্ছে ফেস ভ্যালু, যেটাকে আমরা বলি লিখিত মূল্য, ফেস ভ্যালু। আর DM হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি অফ ডেট বা ডেট অফ ম্যাচুরিটি বলা হয়, ডেট ম্যাচুরিটি, ডেট অফ ম্যাচুরিটি। NSB means হচ্ছে net sales value, and this is the cost of commercial paper। দেখো FB means হচ্ছে কত? 10,000 টাকা আমাদের লিখিত মূল্য। NSB হচ্ছে 9,700 টাকা, আর এটা হচ্ছে 9,700 ইন্টু 360, অর্থাৎ আমরা একটা বছরকে 360 দিয়ে প্রকাশ করি আমাদের ফিনান্সের ভাষায়, 365 দিনে 1 বছর। সেটা দেখো ডিএম কত দেওয়া আছে এখানে। দেখো যে আমরা এনএসবি 50 টাকা দিছি না, এটাকে বলে ফ্লোটেশন কস্ট। অর্থাৎ আকিজ কোম্পানি 3 মাস মেয়াদি 10,000 টাকার মূল্যে বাণিজ্যিক কাগজ 9,750 টাকা ইস্যু বা বিক্রি করে, বিক্রি খরচ বাবদ 50 টাকা কি হচ্ছে, এটাকে বলা হয় ফ্লোটেশন কস্ট, যেটাকে এফ বলা হয়, উত্তরণ ব্যয়। তো উত্তরণ ব্যয় আমাদের ব্যয় বাদ দিলে সেটাকে বলা হয় 9,700 টাকা। অর্থাৎ 9,750 টাকা বিক্রি করতে যেয়ে 50 টাকা খরচ হয়েছে, তো খরচটা বাদ দিলে আমাদের অ্যাকচুয়াল সেলস কত সেটা জানার জন্য 360 হচ্ছে। আর যেহেতু 3 মাস বলছে 90 দিন ইন্টু 100। দেখো 10,000 থেকে 9,700 চলে গেলে হয় 9,700 ইন্টু 34, অর্থাৎ 4 ইন্টু 100। এবার আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয়। 300 ভাগ 9,700 ইন্টু 4 ইন্টু 100, 12.37%, 12.37%। অনেকগুলো আসতেছে, আমরা 2 ফিগারে নিয়ে আসছি। এটা হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয়। প্রিয় শিক্ষার্থী এখন আমরা শিখলাম বাণিজ্যিক কাগজের ব্যয়টা শিখলাম কিভাবে বাণিজ্যিক ব্যয় করে। এটা একটু জিনিস মনে রাখতে হবে, ফ্লোটেশন কস্টটা বাদ দিলে আমাদের বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করতে পারবো। এবার আসো আমরা যে ব্যাংক ঋণের ব্যয় অর্থাৎ ঋণ রেখাটা আমরা একটু দেখব। ঋণ রেখাটা কি? আমরা আজকে স্বল্পমেয়াদী অর্থায়নে ব্যবসায়ী ঋণের ব্যয়টা শিখলাম, তারপর বাণিজ্যিক কাগজের ব্যয়টা শিখলাম। এখন শিখবো ঋণের ব্যয়। ঋণ রেখা যেটাকে বলা লাইন অফ ক্রেডিট, আর এটাকে বলা হয় ব্যাংক ঋণ। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিলে আমরা কত পার্সেন্ট দিতে পারি, অর্থাৎ কত পার্সেন্ট
লোন পরিশোধ করতে পারি সেটা জানার জন্য। তো কিভাবে আমরা টাকা ব্যাংক ঋণের ব্যয় কত পার্সেন্ট হয় সেটা জানার জন্য আমরা এগুলো করব। এখন তোমরা আশা করি বুঝতে পারছো ব্যাংক ব্যবসায়ী ঋণের ব্যয়, ব্যাংক তারপর হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয়। এখন ঋণ রেখাটা করব, আমি একটা উদাহরণ দিয়ে করি। ঋণ রেখাটা কি? ঋণ রেখা হচ্ছে ব্যাংক ও ঋণ রেখা হচ্ছে ব্যাংক ঋণ রেখাটা হচ্ছে ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে স্বল্পমেয়াদী ঋণের এমন এক ধরনের চুক্তি যেটার ফলে কি হয়, যেটার মাধ্যমে ঋণ গ্রহীতা একটি নির্দিষ্ট সময়ের পর সুদ প্রদান করবে, সেটা আমরা জানার জন্য। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখব যে লাভা কোম্পানি অর্থাৎ লতা কোম্পানি সুরমা ব্যাংক থেকে 6 মাস, একটা আমরা দেখি মিস্টার এক্স মিস্টার এক্স মিস্টার এক্স মিস্টার এক্স সুরমা ব্যাংক থেকে 6 মাস মেয়াদি 10% সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন ঋণের সুদ যেটাকে বলা হয়, আমি একটা দেখি মিস্টার এক্স সুরমা ব্যাংক থেকে 6 মাস মেয়াদি 10% সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। মিস্টার এক্স কে, অর্থাৎ আমরা যদি বলা যায়, কি বলা যায়, মিস্টার এক্স কে 1 লক্ষ টাকা ঋণের বাবদ, অর্থাৎ 1 লক্ষ টাকা ঋণ নিতে গেলে অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ কত রাখতে হবে, যেটাকে আমরা 20,000 টাকা লিখি। 20,000 টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে ব্যাংকে জমা রাখেন, ক্ষতিপূরণ বাবদ জমা রাখেন, নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়, যেটাকে ব্যাংকে জমা রাখেন। তাহলে ব্যাংক ঋণের ব্যয় কত? ব্যাংক ঋণের ব্যয় কত? প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিই, 1 লক্ষ টাকা ঋণ নিতে যাই, যদি আমাদের ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আমাদের কি রাখতে হয়, কিছু অংশ সঞ্চয় রাখতে হয়। যেমন আমরা কিসের মাধ্যমে রাখতে পারি, যেমন সঞ্চয়, যদি 20,000 টাকা সঞ্চয় করি তাহলে আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কৌশলটা জানতে হবে যে এইখানে একটা জিনিস দেখো, মিস্টার এক্স সুরমা ব্যাংক থেকে 6 মাস মেয়াদে অর্থাৎ 6 মাসের জন্য 10% সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করবে, কিন্তু তাকে কত হাজার টাকা ব্যাংকে জমা রাখতে হবে বলছে? 20,000 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে 20,000 টাকা জমা রাখলে ব্যাংক ঋণের ব্যয় কত? তখন আমরা কি বলি, ব্যাংক ঋণের ব্যয়ের সূত্রটা হচ্ছে, যেটাকে বলা হয় কস্ট অফ ব্যাংক লোন। আমরা এভাবে করতে পারি, আমরা জানি যেটাকে বলা হয় KBL, যেটাকে বলা হয় কস্ট অফ ব্যাংক লোন সমান, আমরা কি লিখি, ইন্টারেস্ট লিখব, তারপরে লিখব কি প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস সিবি ইনটু 100। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে 360 দিন, যেহেতু 360 এর DM ইনটু 100। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি লিখতে হবে, here given যে আমাদের আয় ইন্টারেস্ট হচ্ছে কত, যে 1 লক্ষ টাকা 10%,
10% হচ্ছে 10,000 টাকা। তারপর হচ্ছে আমরা এদিকে না লিখি 10,000 টাকা। তারপর হচ্ছে ম্যাচুরিটি ডেট হচ্ছে 6 মাস, 6 মাসে কত 3 6 18 180 দিন। তারপর হচ্ছে যেহেতু সিবি হচ্ছে কত, যেটাকে বলা হয় সিবি মিন্স হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, যেটা আমরা COMPANS কম্পেনসেটিং ব্যালেন্স, যেটা ক্ষতিপূরণ বাবদ কত 20,000 টাকা রাখতে হচ্ছে। আমরা এখানে টাকা দিই টাকা। আর হচ্ছে আমাদের এখন বলতে KBL, যেটা বলে কস্ট অফ ব্যাংক লোন। দেখো আর পি মিন্স হচ্ছে কত, এক লক্ষ টাকা ঋণ নিচ্ছে। 10,000 পি হচ্ছে 1 লক্ষ টাকা। হচ্ছে 180 দিন ইন্টু 100, 10,000, এটা হচ্ছে কত 80,000, 360। তারপর হচ্ছে আমাদের 180 দিন, আমরা এটা 2 ইন্টু 100। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু 1 লক্ষ টাকা ঋণ নিচ্ছি, তার বাবদ কিন্তু আমরা সুদ দিয়ে দিচ্ছি 10,000 টাকা। তো যদি সুদ দিয়ে দিই, আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর সুদ দিচ্ছি 10,000 টাকা, কিন্তু আমাদের ব্যাংকে 20,000 টাকা জমা আছে, অর্থাৎ 20,000 টাকার উপর কোনো সুদ হচ্ছে না, কেটে যাচ্ছে। সেই জন্য আমরা এক্সাক্ট 80,000 টাকার উপর 10,000 টাকা সুদ দিচ্ছি। এটা ব্যয় কতটুকু হচ্ছে সেটা জানার জন্য আমরা ব্যাংক ঋণের ব্যয় করব। তা দেখো 10,000 বা 80 গুণ অর্থাৎ 25%। আমাদের এখানে কত দেওয়া হচ্ছে 25%, আমরা 25% অর্থাৎ আমাদের ব্যাংক ঋণের ব্যয় হচ্ছে, অর্থাৎ এটা ইয়ে করলে 25% হয়। এবার দেখো আরেকটা জিনিস, এই সূত্রের মাধ্যমে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো যে মিস্টার এক্স কিভাবে আবার কি করতে পারে, যে এটা হচ্ছে ক্ষতিপূরণ। আবার যদি বলা মিস্টার এক্স সুরমা ব্যাংক থেকে 6 মাস মেয়াদি 10% সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, ক্ষতিপূরণ বাবদ 20,000 টাকা ব্যাংকে জমা রাখে এবং সুদ ও অগ্রিম প্রদান করে। যদি বলা হয় সুদ ও অগ্রিম প্রদান করে, সুদ অগ্রিম প্রদান করার কথা, যদি আমরা 20,000 টাকা ঋণ নিয়ে যদি সুদটা অগ্রিম দিয়ে দিই, অর্থাৎ সুদ আসার আগে সুদ অগ্রিম পরিশোধ করে, তাহলে ব্যাংক ঋণের ব্যয় কত? প্রিয় শিক্ষার্থী, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আমরা কি করছি, সুদের টাকাটা পরিশোধ করে দিচ্ছি, সেটা কেটে আমাদেরকে ব্যাংক লোন দিচ্ছে। সেটার জন্য আমরা কি করতে পারি, সেম অঙ্কটা আমরা একটু এবার অন্য নিয়মে করব। আমরা এটা মুছে দিচ্ছি। যেহেতু এটা থাকুক যেভাবে আছে, আমরা এখানে 1 লক্ষ টাকা যেহেতু আছে, তারপরে এখানে হচ্ছে KBL সমান 1। তো দেখো এখানে সূত্রটা এই দিকে এটা চেঞ্জ হবে, যে P মাইনাস CB মাইনাস 1, যেটা I। দেখো 10,000 টাকা
1,00,000 টাকা। এখানে শুধু জাস্ট অগ্রিম পরিশোধ করলে এখানে জাস্ট আইটা ইউজ করব। তো দেখো 20,000 মাইনাস 10,000 ইন্টু 360, এখানে কত দেওয়া আছে 180 ইন্টু 100, 10,000 টাকা, তাহলে 70,000 টাকা ইন্টু 2 ইন্টু 100। তাহলে আমরা কত টাকা দিচ্ছি একটু দেখি। 10,000 ভাগ 70,000 ইন্টু 2 ইন্টু 100, 28.57%। 28.57% আমরা কি করব, এটাকে বলা হয় ব্যাংক ঋণের ব্যয়। ব্যাংক থেকে ঋণ নিলে এই ব্যয়টা বহন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত আমি তোমাদেরকে প্রাপ্য বিল এই 3টে পদ্ধতি করাইছি। এরপর করাবো প্রাপ্য বিল বাঙানো বা পাট্টাকরণ, যেটাগুলো আর নিম্নমান ঋণ দেখা। প্রাপ্য বিল বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এটা খুব জনপ্রিয় হয়ে গেছে। যেমন ক্রেতা অর্থাৎ বিক্রেতা অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে একটা বিল প্রদান করে যে আমি আজকে যদি জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাসে 1 তারিখে যদি আমি 30,000 টাকার পণ্য ক্রয় করি, জানুয়ারি 1 অর্থাৎ আমি মার্চের 30 তারিখে টাকাটা 30,000 টাকা পরিশোধ করবে। এই মর্মে শর্ত দিয়ে বিক্রেতাকে টাকা পরিশোধ করবে বলে সে পণ্যটা ক্রয় করে। কিন্তু 30 তারিখের আগে যখন বিক্রেতার টাকা প্রয়োজন হবে, সে কি করবে, এই বিল 30,000 টাকার পরিবর্তে 28,000 টাকা ব্যাংকে বিক্রি করার মাধ্যমে অর্থাৎ ব্যাংকে বাট্টা করার মাধ্যমে অর্থাৎ 2,000 টাকা ছাড়ের মাধ্যমে 30,000 টাকা বিল বিক্রি করে দিচ্ছে। ব্যাংক কিন্তু তার 30 তারিখে কিন্তু 30,000 টাকাই নেবে। 30 তারিখ আসলে মাত্র, মার্চের 30 তারিখ আসলে মাত্র ব্যাংক তাকে কি করবে, এই 30,000 টাকা পরিশোধ করবে। কিন্তু ব্যাংকের থেকে সে কিন্তু অর্থাৎ জানুয়ারির 7 তারিখে আসি 30,000 টাকার পরিবর্তে 28,000 টাকা নিয়ে যাচ্ছে। এই বিল বাট্টাকরণটা খুবই জনপ্রিয়তা হয়েছে। তো দেখো আমরা এটা কি করে প্রাপ্য বিল বানানো বা বাট্টাকরণের মাধ্যমে এটা অঙ্ক নয়, এটা এভাবে জনপ্রিয় হয়ে গেছে। আরেকটা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ দেখা, আরেকটা হচ্ছে রিভলভিং ক্রেডিট। ঘূর্ণায়মান ঋণ দেখা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, অর্থাৎ আমাকে যদি 10 লক্ষ টাকা তুমি যে কোনো সময় ঋণ নিতে পারো 1 বছর মেয়াদে, কিন্তু আমি 10 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ না নিয়ে আমি 5 লাখ টাকা ঋণ নিছি। এই 5 লাখ টাকা আর বাকি যে 5 লাখ টাকা ঋণ নেই নাই, এই 5 লাখ টাকার উপর 2% বা যত পার্সেন্ট সুদ আসে তা দিতে হবে। তো আমি এই 5 লাখ টাকার উপর একটা নির্দিষ্ট সুদ দিব 13%, তারপরে আবার বাকি 5 লাখ টাকার উপর 2% সুদ দিব। এই দুইটা মিলে যোগ করে যে ব্যয় হয় সেটাকে বলা হয় ঘূর্ণায়মান ঋণ রেখা বা রিভলভিং ঋণ রেখা। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত তোমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারছো এই বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।